সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, দ্য রয়্যাল ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্য লেক আইল অফ ইনিসফ্রি বাই উইলিয়াম বাটলার ইয়েটস। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি উইলিয়াম বাটলার্সের বিখ্যাত কবিতা দ্য লেক আইলস অফ ইনিসফ্রি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা এবং এই কবিতাটি আমাদের মানে অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করে অনার্স চতুর্থ বর্ষের জন্য যেমন গুরুত্বপূর্ণ, সেই সাথে হচ্ছে এটি ইন্টারমিডিয়েটের যে ক্লাস সেই শিক্ষার্থীদের জন্য কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে সেই পুরাতন কথাটি আবারও বলতে চাই। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, পাশে থাকার জন্য ধন্যবাদ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা রাখি এই ভিডিওতে লেক আইলস অফ ইনিসফ্রি নিয়ে আমার যে আলোচনা, সেই আলোচনার মাধ্যমে তোমরা খুব সহজেই এই কবিতাটি সম্পর্কে একটি ভালো ধারণা পাবে এবং তোমরা তোমাদের পরীক্ষায় সেই কাঙ্ক্ষিত যে রেজাল্টটি, সেই রেজাল্টটি হচ্ছে তোমরা পেতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর আজকে কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে চাই। লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম টু দ্য রয়্যাল ইংলিশ একাডেমি। তো প্রথমে আমরা যদি এই কবিতাটি টাইটেল বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে দেখতে পারবো দ্য লেক আইলস অফ ইনিসফ্রি। এই কথাটির অর্থ হচ্ছে এখানে আসলে একটি লেকের কথা বলা হচ্ছে, যে লেকটির নাম হচ্ছে আইল অফ ইনিসফ্রি। অর্থাৎ লেকটা হচ্ছে আইল অফ ইনিসফ্রি নামে একটা লেক। এই লেকটি হচ্ছে আজকে আমাদের এই কবিতাটি, এবং আজকে আমাদের কবিতার যে লেখক তার নাম হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস, যাকে আমরা সবাই ডব্লিউ.বি. ইয়েটস নামে হচ্ছে চিনে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডব্লিউ.বি. ইয়েটস হচ্ছে একজন আধুনিক কবি, অর্থাৎ আধুনিক যুগের কবি, এবং আধুনিক যুগের একজন কবি হিসেবে লেক আইলস অফ ইনিসফ্রির ভিতর এমন একটি থিম বা এমন একটি ঘটনার সাথে আসলে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন লেখক আমাদেরকে। সেটা হচ্ছে আধুনিক মানুষদের একটি সমস্যা, আধুনিক মানুষদের একটি প্রবলেম। সেই প্রবলেমের সাথে তিনি হচ্ছে এই কবিতাটি তার নিজের যে একটা সমস্যা, সেই সমস্যাকে কানেক্ট করার চেষ্টা করেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হচ্ছে বাকি কথাগুলো আমাদের সেই টেক্সট এবং ইন্ট্রোডাকশন পার্টে পড়বো। তাহলে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন পার্টে চলে যাই। ইন্ট্রোডাকশন, দ্য লেক আইল অফ ইনিসফ্রি ইজ এ 12 লাইন পোয়েম। এটা মাত্রই 12 লাইনের একটি কবিতা। সেটা হচ্ছে কম্প্রিজিং মানে যেটা সৃষ্টি হয়েছে মাত্র 3টা কোয়াট্রাইন্স, 3টা ভাগ হয়ে। রিটেন বাই উইলিয়াম বাটলার ইয়েটস, যেটা লেখক হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস ইন 1888, অর্থাৎ 1818 সালে। যেটা আমরা অলরেডি বলেছি যে এই কবিতাটা হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস এর। এবং আমরা যদি একটু বাড়িয়ে বলার চেষ্টা করি তাহলে বলতে পারি যে উইলিয়াম বাটলার ইয়েটস এর মানে গুরুত্বপূর্ণ একটি কবিতা, মানে সুন্দরতম একটা কবিতার মধ্যে এই কবিতাটি হচ্ছে একটি অন্যতম সুন্দর কবিতা। তো 1888 সালে হচ্ছে এই কবিতাটি প্রকাশ করা হয় মডার্ন যুগের মাঝামাঝি সময়, অ্যান্ড ফার্স্ট এবং প্রথম পাবলিশড ইন দ্য ন্যাশনাল অবজারভার ইন 1890। এবং এটা হচ্ছে 1890 সালে ন্যাশনাল অবজারভার নামে একটা পত্রিকা হচ্ছে প্রথমবারের মতো প্রকাশ করা হয়। ইট ওয়াজ রিপ্রিন্টেড, এবং এটাকে প্রিন্ট করা হয় অর্থাৎ পুনরায় মুদ্রণ করা হয় ইন দ্য কাউন্টেস ক্যাথলিন, মানে কাউন্টেস ক্যাথলিন নামে একটি লেখায়, অ্যান্ড ভেরিয়াস লিজেন্ডস অ্যান্ড লিরিক্স, এবং পরবর্তীতে আরেকটি লেখায় যার নাম হচ্ছে ভেরিয়াস লিজেন্ডস অ্যান্ড লিরিক্স, মানে বিভিন্ন কবি এবং তাদের লিরিক্স নিয়ে যে বই, এরকম ধরনের একটি বই হচ্ছে এটা প্রকাশ করা হয় ইন 1892, যেটা হচ্ছে 1892 সালে। And as an illustrated কাউলা প্রেস ব্রডসাইড ইন 1932, এবং এটাকে কাউলা প্রেস ব্রডসাইড নামে একটা পত্রিকায় যেটা প্রকাশ করা হয় 1932 সালে। দ্য লেক আইল অফ ইনিসফ্রি, এই যে কবিতাটি লেক আইলস অফ ইনিসফ্রি এক্সিম্পলিফাইজ, এটা হচ্ছে একটা উদাহরণ দেখায় দ্য স্টাইল অফ সেল্টিক রিভাইভাল, অর্থাৎ কবিতার ক্ষেত্রে যে একটি সেল্টিক রিভাইভাল নামে একটি যে মুভমেন্ট বা আন্দোলন, সেটাকে হচ্ছে মানে উদাহরণ হিসেবে এখানে দেখানো হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সেল্টিক রিভাইভাল এটি আসলে হচ্ছে মানে কবিতার ক্ষেত্রে, যেহেতু মানে এই মডার্ন যুগে ইংল্যান্ডের যে কবিতা, সেই কবিতার মধ্যে আইরিশ পয়েটদের একটা আধিক্য ছিল, অর্থাৎ এই সময়ের যত কবি সাহিত্যিক সবাই প্রায় আইরিশ ছিল, এবং এই আইরিশদের যে একটা প্রভাব, সেই প্রভাবকে বলা হয় সেল্টিক রিভাইভাল। অর্থাৎ মানে পুনরায় সেই আইরিশ যে অঞ্চল, সেই অঞ্চলটাকে বলা হয় সেল্টিক। সেই সেল্টিক অঞ্চলের যে একটা প্রভাব, সেই প্রভাবটা হচ্ছে উঠে আসছে এখানে।
ইট ইজ অ্যান অ্যাটেম্প্ট টু ক্রিয়েট এ ফর্ম অফ পোয়েট্রি, এটা ছিল একটা পদক্ষেপ নতুন একটা কবিতার ফর্ম তৈরি করা, দ্যাট ওয়াজ আইরিশ ইন অরিজিন, যেটা হচ্ছে উৎপত্তিগত বা আইরিশ, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলেছি। রেদার দেন, বরঞ্চ এর যে ওয়ান দ্যাট অ্যাডহিয়ার টু দ্য স্ট্যান্ডার্ডস, মানে এবং এটা হচ্ছে এমন একটা আদর্শের সাথে অ্যাডহিয়ার যুক্ত, সেট বাই ইংলিশ পোয়েটস অ্যান্ড ক্রিটিক্স, যেটা ইংলিশ কবি এবং সমালোচকদের দ্বারা সেট করা হয়েছিল যে এই ধরনের কবিতা হচ্ছে মানে একটা আইরিশ ইনফ্লুয়েন্স, একটা আইরিশ প্রভাব হচ্ছে এই কবিতাগুলোর মধ্যে থাকবে। ইট রিসিভড ক্রিটিক্যাল অ্যাক্লেম, এটা হচ্ছে একটা বিশ্লেষণধর্মী দাবি করে, মানে বিশ্লেষণ দাবি করে ইন দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড ফ্রান্স, মানে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউএসএ তে, আমেরিকা যুক্তরাষ্ট্রে এবং ফ্রান্সে এটার একটা অ্যাক্লেম, মানে এটার একটা বিশ্লেষণ হচ্ছে এখানে করা হয়। দ্য পোয়েম ইজ ফিচার ইন আইরিশ পাসপোর্টস, এবং এই যে কবিতাটি, এই কবিতার একটি সুন্দরতম বৈশিষ্ট্য হচ্ছে বা সুন্দরতম দিক হচ্ছে, এই কবিতাটি হচ্ছে আইরিশদের যে পাসপোর্ট, মানে আয়ারল্যান্ডের নাগরিকদের যে পাসপোর্ট, সেই পাসপোর্টের মধ্যে এই কবিতাটাকে হচ্ছে একটা ফিচার, মানে মূল একটা প্রতীক হিসেবে হচ্ছে এই কবিতাটিকে রাখা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কবিতা সম্পর্কে হালকা করে জানলাম। এখন হচ্ছে আমরা কবিতাটির লাইন বাই লাইন যে টেক্সট, সেই টেক্সটে চলে যাব, এবং আমি আজকে এখানে তোমাদেরকে হচ্ছে এটার একদমই লাইন বাই লাইন হচ্ছে পড়ানোর চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পার্টটাতে তোমরা হচ্ছে খুবই মনোযোগ দিবা এবং মনোযোগ দিয়ে হচ্ছে এই বিষয়টা দেখার চেষ্টা করবা। তো টেক্সট অফ দ্য পোয়েম, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু দ্য ইন্নিসফিরি, আমি এখন জাগবো এবং এখনই যাব গো টু ইন্নিসফিরি, ইন্নিসফিরিতে যাব। অর্থাৎ লেখক হচ্ছে এখানে যেটা বললেন, তিনি হচ্ছে মানে এমন হঠাৎ করেই বলে উঠলেন যে তিনি জেগে উঠবেন, তিনি চলে যাবেন এবং ইন্নিসফিরিতে চলে যাবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আসলে যে ব্যাপারটি ঘটেছে যে তিনি কেন ইন্নিসফিরিতে যেতে চান বা এখনই কেন তিনি ইন্নিসফিরিতে যেতে চান, এই লেকের পাশে কেন তিনি যেতে চান, সেই ব্যাপারটা জানতে হলে আমাদেরকে একটু পিছনের দিকে ব্যাক করতে হবে। তো এই কবিতাটি যখন হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস লেখেন, তিনি হচ্ছে লন্ডনে বসবাস করেন এবং লন্ডনের জীবনযাত্রাটা আমরা অলরেডি জানি যে ডব্লিউ.বি. ইয়েটস এর একটা বিশাল একটা কাহিনী আছে, যে তিনি মটগন নামে একজন প্রেমিকা, মানে তার প্রেমিকা, মানে তিনি যার উপর হচ্ছে যাকে তিনি পছন্দ করতেন, তার সাথে একটা মানে ঘটনা আছে, এবং তিনি এই ঘটনাতে অনেকটি বেশি মর্মাহত এবং অনেক বেশি শোকাগ্রস্ত সবসময় থাকতেন। এবং এরকম একটা ঘটনার পাশাপাশি লন্ডনের যে জীবনযাত্রা, এই সবকিছু তার কাছে একটা সময় অসহ্য মনে হয়। অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছেন আয়ারল্যান্ডে, আয়ারল্যান্ডের যে একটা শান্তিপূর্ণ পরিবেশ, সেই পরিবেশে বেড়ে ওঠা, গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা একজন বালক বা একজন বয়স্ক লোক, মানে একজন মাঝবয়সী লোক যখন এরকম লন্ডনের একটি রাজপথ বা লন্ডন শহরে যেখানে তিনি বসবাস করেন, তখন এই লন্ডন শহরের যে মানে মানে বার্ধক্যটা, লন্ডন শহরের যে একটা বিশৃঙ্খলা, লন্ডন শহরের যে একটা ভার তার উপর বহন করতে হয়, এবং তিনি সেই ভার বহন করতে গিয়ে একটা সময় ক্লান্ত হয়ে যান, এবং তিনি লন্ডনের রাজপথে দাঁড়িয়ে তিনি হচ্ছে চিন্তা করতে থাকেন যে তিনি এখান থেকে মুক্তি নেবেন, এবং মুক্তি নিয়ে তিনি ইন্নিসফিরির মতো একটা সুন্দর পরিবেশ, যেখানে তিনি অনেক পূর্বে থাকতেন, সেখানে তার বাড়ি ছিল, সেখানে হচ্ছে তিনি চলে যাবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখান থেকে আমরা দেখলাম যে তিনি আসলে ইন্নিসফিরিতে এই কারণেই যেতে চান, তিনি হচ্ছে তার সেই সময়কে, সেই জিনিসটাকে থেকে তিনি হচ্ছে রক্ষা পেতে চান, মানে যে সময়টা তাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত যন্ত্রণা দিয়ে যাচ্ছে, এবং যেটা তার কাছে অসহ্যকর মনে হচ্ছে। and a small cabin built there, এবং আমি সেখানে একটা স্মল কেবিন তৈরি করব অফ ক্লে অ্যান্ড অ্যাটলসমেট, আমি সেটা বানাবো হচ্ছে ক্লে, কাদা দিয়ে, এবং অ্যাটলসমেট মানে হচ্ছে কঞ্চি দিয়ে। অ্যাটল শব্দটির হচ্ছে অর্থ হচ্ছে কঞ্চি, অর্থাৎ আমি সেখানে একটি ছোট্ট কেবিন মানে ছোট্ট একটি ঘর বানাবো, সেখানে অফ ক্লে, মাটি এবং কঞ্চি দিয়ে। 9 রোজ উইল আই হ্যাভ দেয়ার, এবং তিনি বলতেছেন যে সেখানে তিনি 9টা মানে শাড়ির সিম গাছ রাখবেন। তো এখানে আসলে এই 9 রোজ, এই কথাটা খ্রিস্টিয়ান যে ধর্ম বা খ্রিস্টান ধর্ম, সেই ধর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে তাদের ক্ষেত্রে এই 9 শব্দটি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, এই জন্য তারা হচ্ছে এরকম একটা 9 শব্দ ইউজ করে। এবং তিনি এই 9 রোজ দ্বারা আসলে এক ধরনের মানে ইঙ্গিত করেছেন, সেটা হচ্ছে তিনি সেখানে মানে একটা শান্তির একটা আস্তানা গড়ে তুলবেন, মানে সেখানে তিনি গড়ে তুলবেন এ হাইভ ফর দ্য হানিবি, এবং তিনি হচ্ছে ওখানে মৌমাছিদের জন্য একটা মৌচাকও বানিয়ে দিবেন। এবং এই জিনিসগুলোর মাধ্যমে আসলে বুঝতে চাই যে শহরের যে কোলাহল, শহরের যে ব্যস্ত জীবন, সেখান থেকে আসলে লেখক হচ্ছে ফিরে যেতে চায় তার সেই চিরচেনা গ্রাম্য পরিবেশে, যেখানে তিনি শান্তির পরশ পাবেন। and alive alone in the beloved glade, এবং তিনি বলতেছেন যে আমি সেখানে একাকী বেঁচে থাকবো
এরকম একটা বিল আউট, মৌমাছির একটা প্রচন্ড শব্দে, প্লেটের মধ্যে, আনন্দের মধ্যে। অর্থাৎ তিনি হচ্ছে এই প্রথম যে স্ট্যান্জা, সেই স্ট্যান্জার মধ্যে তিনি হচ্ছে তার যে একটা আর্জি, তার যে একটা মনের ভাব, সেটা তিনি প্রকাশ করলেন এবং তিনি বললেন যে তিনি হচ্ছে সেই তার সেই ইনিস্পিরির পাশে যাবেন, সেখানে একটা ছোট্ট ঘর বানাবেন। সেই ছোট্ট ঘরটি থাকবে কাদা এবং বাঁশের কঞ্চি দিয়ে তৈরি, এবং তিনি সেখানে হচ্ছে 9 সারির সিম গাছ লাগাবেন এবং সেখানে তিনি সবসময় মৌমাছির শব্দ শোনার জন্য তিনি সবসময় একটা হচ্ছে মৌমাছির চাক তৈরি করবেন, মৌচাক তৈরি করবেন। সেই মৌচাকে তিনি হচ্ছে সবসময় সেটাকে উপভোগ করবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী স্টেঞ্জায় অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার, এবং তিনি বলতেছেন যে সেখানে আমি কিছু শান্তি চাই। ফর পিস কামস ড্রপিং স্লো, এবং এমন একটা শান্তি যেটি আস্তে আস্তে নেমে আসবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানেও আমরা যদি একটু কল্পনা করি, তাহলে কেন তিনি শান্তি চান সেটাকে যদি আমরা খোঁজার চেষ্টা করি, তাহলে সেই একই ঘটনা ফিরে ফিরে আসবে যে তিনি হচ্ছে শহরের জীবন বা লন্ডনের যে জীবন, সেই জীবনের সাথে তিনি আর ফিরে উঠতে পারতেছে না। এই জীবনটা অনেক বেশি পারপ্লেক্স, এই জীবনটা অনেক বেশি হচ্ছে মানে ব্যস্ত একটা জীবন, এনার্কিপূর্ণ একটা জীবন। এই জীবন থেকে তিনি হচ্ছে এসকেপ করতে চান এবং সেই জন্যই তিনি হচ্ছে শান্তি খোঁজার চেষ্টা করতেছেন, যে তিনি একটা শান্তি সেখানে চান। ড্রপিং ফ্রম দ্য ভেইলস অফ দ্য মর্নিং, এবং তিনি বলতেছেন যে মানে ড্রপিং করবেন ফ্রম দ্য ভেইলস, মানে তিনি হচ্ছে মানে একটা পর্দার মতো একটা সকালবেলার একটা ছায়া বা শিশিরের মধ্যে টু হোয়ার, যেখানে ক্রিকেট সিংস, মানে সে হচ্ছে আস্তে আস্তে তার এই শান্তিটা ড্রপিং করবে, নেমে আসবে ফ্রম দ্য ভেইলস অফ দ্য মর্নিং, সকালবেলার ছায়া থেকে টু হোয়ার দ্য ক্রিকেট সিংস, যেখানে হচ্ছে মানে ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকারা গান গাইবে। তিনি হচ্ছে সেখানে এমন একটা পরিবেশ চান যেখানে আস্তে আস্তে শান্তিটা নেমে আসবে সকালের পর্দা ভেদ করে, এবং মানে হচ্ছে ক্রিকেট মানে ঝিঝি পোকারা গান গাইবেন। দেয়ার মিডনাইটস অল এ গ্লিমার, এবং সেখানে তিনি মধ্যরাতের মতো একটা গ্লিমার, চকচকে জলজলে একটা ভাব থাকবে। অ্যান্ড নুন এ পার্পল গ্লো, এবং সেখানকার যে বিকালটা সেটি হচ্ছে একটা পার্পল, বেগুনি রকমের একটি গ্লো, একটা হচ্ছে মানে গ্লো একটা আবহ ছড়াইতে থাকবে। অ্যান্ড ইভিনিং ফুল অফ দ্য লিনেন সুইংস, এবং মানে সন্ধ্যাটা থাকবে মানে বিভিন্ন ধরনের লিনেন সুইং। লিনেন সুইংস হচ্ছে এক ধরনের পাখি, সেই পাখির তারা পরিপূর্ণ, তাদের শব্দের দ্বারা, তাদের কিচিরমিচির দ্বারা হচ্ছে এটা পরিপূর্ণ থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে সহজেই দেখতে পাচ্ছি যে এখানে তিনি যে কথাটি বলতেছেন যে তিনি সেখানে একটা শান্তি চান এবং সেই শান্তির খুঁজেই তিনি সেখানে যাবেন, এবং এই শান্তিটি হচ্ছে আস্তে আস্তে স্লোলি নেমে আসবে তার জীবনে। এটা নেমে আসবে সকালের পর্দাকে ভেদ করে, এবং যেখানে হচ্ছে ঝিঝি পোকারা গান গাইবে। দেয়ার মিডনাইটস অল এ গ্লিমার, যেখানে সবসময় মধ্যরাতের মতো একটা জলজলে ভাব থাকবে। অ্যান্ড এ নুন পার্পল অফ গ্লো, এবং বেগুনি কালারের একটা নুন থাকবে। অ্যান্ড ইভিনিং ফুল অফ দ্য লিনেন সুইংস, এবং সেখানে বিভিন্ন ধরনের লিনেন্স পাখি, মানে এক ধরনের পাখি বিশেষ সেখানে সবসময় পরিপূর্ণ থাকবে। এবং সর্বশেষ স্টেঞ্জায় তিনি আবারও তার আগের কথাটাকে রিপিট করেছেন, আই উইল রাইজ অ্যান্ড গো নাও, আমি জেগে উঠবো এবং যাব। ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে, আমি সবসময় দিন রাত ধরেই কল্পনা করি আমি যাব। আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং, আমি লেকের ওয়াটারের যে চলাচল সেই শব্দ শুনবো। উইথ লো সাউন্ডস, ছোট্ট একদম নিচু স্বরে, বাই দ্য শোর অর্থাৎ উপকূলে বসে। হোয়াইল আই স্ট্যান্ড, যখন আমি দাঁড়াবো অন দ্য রোডওয়ে, মানে রাস্তায়, অর ইন দ্য পেভমেন্টস গ্রে, অথবা ধূসর পথিকের রাস্তায়। আই হার্ড, আমি শুনবো। আই হিয়ার, আমি শুনবো। ইট ইন দ্য ডিপস হার্টস কোর, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে, গভীর থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে আমাদের আজকের লেক আইলস অফ ইনিসফেরি যে কবিতাটি, সেই কবিতাটির লাইন বাই লাইন বিশ্লেষণ এবং এই কবিতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা হচ্ছে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শুভরাত্রি সবাইকে, টাটা, বাবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই করোনা পরিস্থিতিতে সবাই স্বাস্থ্য সচেতনতা মেনে চলবেন।